ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশকে পুনর্গঠনের নির্বাচন। সমাবেশেও দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে বিএনপি। শনিবার ঠাকুরগাঁয়ে জনসভায় এসব কথা বলেন তিনি। আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমাদেরকে জানাবেন যে তারেক রহমান নীলফামারীতে কখন নাগাদ এসে পৌঁছাতে পারেন, তার আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, নেতাকর্মীদের অবস্থান, সাথে সাথে সাধারণ জনগণ আসলে কি প্রত্যাশা রাখছেন? নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার। আপনি যেমনটা বলছিলেন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 4 দিন। প্রচারণার শেষ দিকে এসে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তো নীলফামারী বড় মাঠের যে জনসভা, সেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঠিক এই মুহূর্তে বক্তব্য রাখছেন নীলফামারী সদর 2 আসনের যিনি এমপি প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। আর অল্প কিছু সময়ের মধ্যেই এই নীলফামারীর মানুষের সামনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। মূলত 2003 সালে এই অঞ্চলে এসেছিলেন জনাব তারেক রহমান এই অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য। দীর্ঘ 22 বছর পর আজকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য হাজার হাজার বিএনপি নেতাকর্মী সহ সমর্থকরা নীলফামারী বড় মাঠে এসে অবস্থান করছে। তো নেতাকর্মীদের মধ্যে আগ্রহ এবং উচ্ছ্বাসের বাঁধভাঙা জোয়ার আমরা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছি। আজকে এই নীলফামারী মানুষের জন্য তারেক রহমান কি বার্তা দিচ্ছেন এবং সেই বার্তাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে নীলফামারী 2 আসনে ভালো করার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন, কি বক্তব্য রাখেন জনাব তারেক রহমান। নীলফামারী 2 আসনটি মূলত একটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল। এর কারণ হচ্ছে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই অঞ্চলটি আওয়ামী লীগের দখলে ছিল এবং দীর্ঘ 34 বছর ধরে এই নীলফামারী 2 আসনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। তাই হেভিওয়েট প্রার্থী এই অঞ্চল থেকে নির্বাচন করছেন। অঞ্চলের বিএনপি নেতাকর্মী সহ সাধারণ সমর্থকরা মনে করেন যে কোনো মূল্যেই হোক এবার তারা নীলফামারীর এই 4টি আসনে বিএনপিকে জয়যুক্ত করতে চান। আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখার জন্য আসছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, যে কারণে চতুর্দিকে লাখো লাখো দর্শকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দেওয়ার জন্য ডায়েসে উঠেছেন, তিনি কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলা শুরু করেছেন জনাব তারেক রহমান, আর যে কারণে নীলফামারীর লাখো জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে কি বার্তা তিনি দিচ্ছেন আজকের এই নীলফামারী মানুষের জন্য। নীলফামারী আপনারা জানেন যে একটি সম্ভাবনাময় জেলা। এই নীলফামারীতে ইপিজেড রয়েছে, নীলফামারীতে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, এগুলো আসলে অপূর্ণ এই অঞ্চলের মানুষের কাছে। তারা চায় পূর্ণাঙ্গ ইপিজেড, তারা চায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার। নীলফামারীতে একটি ইকোনমিক জোন হওয়ার কথা দীর্ঘদিন ধরে চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি না বললেই নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে যে আলোচনা চলছে। সম্প্রতি উত্তর অঞ্চল সফরে এসে জামাতের আমির বলেছেন তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চান এবং এই উত্তর অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করে তুলতে চান। তো সেই প্রেক্ষিতে তারেক রহমান আজকে কি বক্তব্য রাখেন? ভালো আছেন সবাই? আচ্ছা, তো আজকে এই যে এত বড় জনসভায়, এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভা কেন, কবে নির্বাচন? হ্যাঁ, 12 তারিখ নির্বাচন। কতদিন পর ভোট দিবেন? বহু বছর পর ভোট দিবেন। এই যে আমাদের এই মঞ্চ, এই মঞ্চের বাম পাশে একটা ছোট্ট মঞ্চ আছে, ওই মঞ্চে কতগুলা মানুষ বসে আছে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের মাধ্যমে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। কেন হারিয়েছে এই স্বজনদেরকে? কারণ এই স্বজনেরা এই যে বললেন 12 তারিখে ভোট দিবেন, আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল এক দল। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতাকর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কেস কাচারির শিকার হয়েছে। এই নীলফামারী এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে, যারা জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল, সেই মানুষগুলোকে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে। এই এলাকার মানুষ সাক্ষী তার।
প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলেই, একটু পিছিয়ে যান, কিন্তু শুধু ভোট দিলে চলবে না, আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা, নীলফামারী বলেন, সৈয়দপুর বলেন, কিশোরগঞ্জ বলেন, এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি যাতে সহজ হয়। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা এই দেশের মা বোনদেরকে, এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। কিভাবে? আমরা প্রত্যেকটি নারীর কাছে, যেই ধর্মেরই হোক না, সকল ধর্মের, সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে, সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেটে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা, এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত, সেই জন্য বহু কৃষক ভাই আছে। এই কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এবং কৃষকরা যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার, কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে আপনাদের ভোটে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে, নীলফামারীতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করব ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে, জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতর জীবন যাপন করেন। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে, 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে, আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার, এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি?
বলুন তো কি সেই প্রাণে দেবে? পরিকল্পনা। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে, আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে। এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে, যাতে মানুষের কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক, এই এলাকার মানুষের জন্য মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব। একই সাথে পাশে যে কিশোরগঞ্জ জেলা আছে, সৈয়দপুর জেলা আছে, এটি একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে নীলফামারী বলুন, কিশোরগঞ্জ বলুন, সৈয়দপুর বলুন অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই। সেখানে রেল কারখানা সহ আরো যে শিল্প গঠন করা সম্ভব হয়, আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই। কারণ এই এলাকা মানুষ কৃষি নির্ভর, কিন্তু শুধু কৃষি নির্ভর না, এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন, কিশোরগঞ্জ জেলা বলেন, অথবা সৈয়দপুর বলেন, দিনাজপুর বলেন, অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘুচাতে চাই। এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই। আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই, যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে, এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে রোগী আসবে, যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোন ধর্ম দেখিনি, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম ২০২৪ সালে। একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। নীলফামারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।